Hello everyone. I think everyone all are fine and healthy. তো আমি সুমন্ত অধিকারী ফর মাই চ্যানেল ইংলিশ এডুকেয়ার। তো যারা সাবস্ক্রাইবার্স আছে তারা তো অলরেডি জানো যে আমি এডুকেশন রিলেটেড ভিডিও পোস্ট করি। তার মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র যারা চার দেয়ালের মধ্যে শিক্ষা লাভ করছে শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা সীমাবদ্ধ থাকবে। আমি এটাই বলতে চাইছি যে আমরা যে চার দেয়ালের মধ্যে যেটা শিখি সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ওই চার দেয়ালের মধ্যে যতদিন থাকবো, মানে আমি বিদ্যালয়ের স্কুলের কথা বলছি, যে সেই শুধুমাত্র স্কুল লাইফটাতে আমাদের কাজে লাগবে আর পরবর্তীকালে কাজে লাগবে নয়, এটা নয়। কারণ আমরা চার দেয়ালের মধ্যে বিদ্যালয়ে যেটা শিখি বা আমরা বাড়িতে বসে যেটা আমরা বইতে পড়ি সেটা কিন্তু আমাদের ভবিষ্যতের যে জীবনের যে পথটা সেই পথটাকে কিন্তু সুগম করতে সাহায্য করে আমাদের সেই শিক্ষাটাকে। তো একটা স্টুডেন্টের কাছে তার প্রথম যে মানে জীবনের যে প্রথম বড় পরীক্ষা সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষা যারা দেয় তারপরে কিন্তু তারা বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে ভর্তি হওয়ার দিকে ঝোঁক থাকে, বিভিন্ন রকমভাবে তারা কিন্তু বিভিন্ন কোর্স করতে শুরু করে দেয়। কেউ মানে স্কুল লাইফটাকে বেছে নেয়, কেউ বা স্কুল লাইফ থেকে একটু ডাইভার্ট হয়ে অন্যরকম কোর্স করতে শুরু করে দেয়। তা স্কুল লাইফে শুরু করা বলতে ক্লাস 11, যদি স্কুল লাইফে মাধ্যমিকের পরে কেউ শুরু করতে যায় ক্লাস 11, কিন্তু এই ক্লাস 11-এর আগে তাকে কিন্তু ক্লাস 11-এ ভর্তি হতে গেলে তাকে কিন্তু প্রায় 3 মাস ওয়েট করতে হয়। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 3 মাস ওয়েট করতে হয়, 2-2.5 মাস পর রেজাল্ট এবং তারপর ভর্তি প্রক্রিয়া শুরু হতে তাকে 3 মাস কিন্তু ওয়েট করতে হয়। তো সেই 3 মাসে কিন্তু সে কিন্তু পড়াশোনা থেকে অনেকটা মানে ডাইভার্ট হয়ে যায়। তো সেই ডাইভার্টটা যাতে না হয় তার জন্য কিন্তু তাকে সেই পড়াশোনার যে রিদিমটা সেটা কিন্তু কন্টিনিউ করা প্রয়োজন। এবং সেই উদ্দেশ্যে আমি কিন্তু ক্লাস 11-এ WBC HSC বোর্ডের একটা কবিতা আজকে আমি পড়াবো। সেই স্টুডেন্টসদের কাজে লাগবে, যে স্টুডেন্টসরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর তারা বাড়িতে বসে আছে, যাদের কিন্তু পড়াশোনা থেকে একরকমভাবে প্রায় বিমুখ হয়ে রয়েছে। এবং তাছাড়াও আজকে যে কবিতাটা পড়াবো সেটা কিন্তু শুধুমাত্র ক্লাস 11-এর মধ্যে সীমাবদ্ধ একটা কবিতা নয়, এটা কিন্তু একটা বেশ বড় জীবনমুখী কবিতা। আর জীবনমুখী কবিতা বলতে কি বোঝাতে চাইছি আমি? জীবনমুখী কবিতা বলতে আমি বোঝাতে চাইছি, যেটা প্রথমে একটু বললাম আমি, যে কবিতা যেটা শিখলাম, কবিতাটা পড়ে যে শিক্ষাটা আমরা শিখলাম সেই শিক্ষাটা কি করবে আমাদের ভবিষ্যতের যে জীবনটা আছে সেই ভবিষ্যতের জীবনটাকে যখন আমরা চলবো জীবনের পথে তখন কিন্তু আমাদের অনেক বেশি অভিজ্ঞতা আমরা পাবো সেই শিক্ষাটা থেকে, যার ফলে আমরা কিন্তু সঠিকভাবে চলার চেষ্টা করতে পারবো। সেই জন্যটাই শিক্ষা। তা সেই জন্য বলবো যে দ্য সিক্রোস যে কবিতাটা আমি পড়াবো আজকে উইলিয়াম ব্লেকের, সেটা কিন্তু সবার শোনা প্রয়োজন। কারণ কবিতাটা এতটাই ভালো কবিতা একটা, যেটা কিন্তু সবার একটা বেশ অন্যরকম মানে তার জীবন সম্পর্কে অন্যরকম ভাবতে সাহায্য করবে যদি সে সঠিক বোঝে কবিতাটা। এবং আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে সঠিকভাবে বোঝানোর কবিতাটা। তা তোমরা শুরু করো। টেক্সট বইটা যারা আছো ক্লাস 11-এর স্টুডেন্টস, যারা ক্লাস 11-এর স্টুডেন্টস নয় তারা তো, বা যারা মানে স্টুডেন্টস বর্তমানে নয় তারা তো বুঝতে পারবে না, মানে তারা তো জানতে পারবে না অনেকেই যে কবিতাটা টেক্সট বইটা কোন পেজে আছে। দ্য সিক্রোস যে কবিতাটা উইলিয়াম ব্লেকের আমি বলছি, যদি সম্ভব হয় তারা একবার একটুখানি যদি ইন্টারনেট থেকে দ্য সিক্রোস কবিতাটা একটু সাহায্য নিয়ে দেখে নেয়। খুব ছোট একটা কবিতা, কিন্তু এত বড় মানে, যে মানেটা শুধুমাত্র ওই আক্ষরিক অর্থ মানে দিয়ে যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু সেটা আমাদের বোঝাটা সঠিক হবে না, যদি না আমরা এর ভিতরে আমরা এর অন্তর্নিহিত অর্থটা যদি আমরা না লাভ করতে পারি। সেই জন্য যারা বই আছে, যাদের কাছে টেক্সট বই, তাদেরকে আমি বলবো যে 37 পেজটা বার করতে, 37 পেজটা বার করে রাখতে, যাতে আমি দ্য সিক্রোস কবিতাটা যখন পড়াবো এবং মানে আজকেই এখনই পড়াবো
37 পেজটাকে বার করে রাখলে কি হবে, আমি লাইন বাই লাইন যখন তোমাদেরকে এক্সপ্লেন করে মিনিংটা বলবো তাতে কিন্তু তোমাদের পড়তে সুবিধাটা হবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং ভবিষ্যতে যখন তোমরা কোশ্চেন আনসার করতে যাবে তখন কিন্তু বেশ নিজেরা স্বচ্ছন্দে করে নিতে পারবে। তো নাও শুরু করি আমরা কবিতাটা পড়তে, খুব মন দিয়ে শুনবে। দ্য সিক রোজ, উইলিয়াম ব্লেক। দ্য সিক শব্দটার সময় আমরা সবাই পরিচিত আছি। সিক মানে হচ্ছে আনওয়েল ফিল করা, অসুস্থ অসুস্থ বোধ করা। আর রোজ মানে তো আমরা জানি সবাই অসুস্থ গোলাপ, তাহলে পুরো মানেটা দাঁড়ালো দ্য সিক রোজ মানে অসুস্থ গোলাপ। তো উইলিয়াম ব্লেক দ্য সিক রোজ লিখছে, এটা শুধুমাত্র সীমাবদ্ধ রেখেছে 8টা লাইনের মধ্যে, এবং আক্ষরিক অর্থ আমি প্রথমেই বললাম, আক্ষরিক অর্থ কিন্তু বেশ একটা সীমিত একটা অর্থ, মানে যদি বলা যায় 2 লাইনের মধ্যে আমরা টোটাল কবিতাটার মানে আমরা বলতে পারবো, কিন্তু কবিতাটা বুঝতে গেলে কিন্তু এটাকে এর সিম্বলগুলোকে বুঝতে হবে। সিম্বল মিনস রূপক, প্রত্যেকটা শব্দের আড়ালে একটা আলাদা রূপক কিন্তু ক্যারি করছে এই কবিতাটা। তাহলে আমরা যখন সেই কবিতাটা পড়ছি দ্য সিক রোজ, প্রথম লাইনে আমরা পড়ছি ও রোজ দাও ওয়াট সিক, ওকে গোলাপ তুমি হও অসুস্থ। দাও মিনস ইউ, আগেকার দিনে ইংলিশ যখন হতো তখন দাও সমান সমান ইউটাকে ব্যবহার করা হতো। তাহলে ও রোজ দাও ওয়াট সিক, ওহে গোলাপ তুমি হও অসুস্থ। দ্য ইনভিজিবল ওল, সেই অদৃশ্য পোকা, দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট, যেটা উড়ে বেড়ায় রাতের অন্ধকারে, ইন দ্য হাউলিং স্টর্ম, প্রবল দুর্যোগপূর্ণ ঝড়ের মধ্যে। তাহলে 4 লাইনের মানেটা আমি আবার একবার বলছি। ওহে গোলাপ তুমি হও অসুস্থ, কেন অসুস্থ? দ্য ইনভিজিবল ওল দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট, সেই অদৃশ্য পোকা যেটা উড়ে বেড়ায় রাত্রের অন্ধকারে, ইন দ্য হাউলিং স্টর্ম, প্রবল দুর্যোগপূর্ণ ঝড়ের মধ্যে। তাহলে প্রবল দুর্যোগপূর্ণ ঝড়ের মধ্যে একটা পোকা যে উড়ে বেড়ায়, সেই পোকাটার কথা কিন্তু এখানে কবি বলছেন, কিন্তু সেই পোকাটার সাথে গোলাপের অসুস্থতার সম্পর্কটা এখনো কিন্তু আমরা পাইনি, ঠিক আছে? তাহলে কবি কি বলছে? তাহলে এই পর্যন্ত কিন্তু কবি 4 লাইনটাকে বললো। এইবার বলছে হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সেই পোকাটা যেটা খুঁজে পেয়েছে তোমার বিছানাটাকে, ঠিক আছে? হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, যে পোকাটা খুঁজে পেয়েছে তোমার বিছানাটাকে, অফ ক্রিমসন জয়, রক্তিম আনন্দে। ক্রিমসন মিনস ডার্ক রেড কালার, ক্রিমসন মিনস হচ্ছে ডার্ক রেড কালার। তাহলে রক্তিম আনন্দে, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার অন্ধকারময় গোপন ভালোবাসা, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, যেটা ধ্বংস করে দিয়েছে তোমার জীবনকে। তাহলে কবি কি বলছে? কবি বলছে যে সেই পোকাটা যেটা খুঁজে পেয়েছে তোমার বিছানাটাকে, অফ ক্রিমসন জয়, বিছানাটা কেমন বিছানা? রক্তিম আনন্দের বিছানা। কেন রক্তিম আনন্দ আমি আসছে পরে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, হিজ ডার্ক সিক্রেট মানে কার ডার্ক সিক্রেট? পোকাটার ডার্ক সিক্রেট লাভ। পোকাটার ডার্ক সিক্রেট লাভ, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, যেটা তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছে। দাই মিনস ইয়োর, দাই মিনস হচ্ছে আগেকার দিনে ব্যবহার হতো দাই সমান সমান ইয়োর। তাহলে সেই পোকাটা, যে পোকাটা রাত্রের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল, সেই পোকাটা কিন্তু তার গোপন অন্ধকার ভালোবাসার দ্বারা সে কিন্তু তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। কার জীবন? রোজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে ধ্বংস করে দিয়েছে সেটাকে কিন্তু আমাদেরকে জানতে হবে। একটা পোকার রাতের অন্ধকারে উড়ে বেড়াচ্ছে, সেই পোকাটা রাতের অন্ধকারে উড়ে বেড়াতে হঠাৎ করে সে কিন্তু গোলাপের বিছানাটাকে খুঁজে পায়, এবং যখন গোলাপের বিছানাটাকে খুঁজে পায় সে কিন্তু বেশ আনন্দ অনুভব করে, এবং এই আনন্দটার সাথে সাথে সে কিন্তু সেই আনন্দটাকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে যায়। কি পর্যায়ে সেটা আমি আসছি পরে। এবং তার একটা গোপন ভালোবাসার দ্বারা সেই গোলাপকে নষ্ট করে দেয়। নষ্ট মিনস এখানে সেই অসুস্থতার কথা প্রথমে যেটা কবি বলল, সেই অসুস্থতাকেই বোঝাতে চাইছে কবি, নষ্ট করে দিচ্ছে গোলাপটাকে। কিভাবে, কেন নষ্ট করছে, এবার আসি সেই প্রসঙ্গে। অ্যাকচুয়ালি কবি উইলিয়াম ব্লেক এখানে রোজকে দেখিয়েছে একটা ভালোবাসা নিষ্পাপের প্রতীক, একটা ভালোবাসা এবং নিষ্পাপের প্রতীক দেখিয়েছে গোলাপকে, এবং একাধারে পোকাকে দেখিয়েছে একটা পাপ এবং খারাপের প্রতীক। পোকাকে দেখিয়েছে পাপ এবং খারাপের প্রতীক। তা একটা পাপ এবং খারাপ একটা গোলাপের কাছে যখন যাচ্ছে তখন কি করছে,
সে কিন্তু তাকে যে আশ্রয় দিচ্ছে, মানে যখন পোকাটা উঠছিল রাতের অন্ধকারে, তখন কিন্তু পোকাটার মনে কোনো পাপ ছিল না, মানে পোকাটার মনে কিন্তু একটা রকম পাপ কাজ করছিল। এবং যে গোলাপ, সে কিন্তু অতটা তার মনে কিন্তু ততটা পাপ ছিল না, এবং সেই জন্যই কিন্তু পোকাকে আশ্রয় দিয়েছে তার বিছানাতে। যখন তার বিছানাতে আশ্রয় দিল পোকাকে, তখন কিন্তু সে একটা কি বলবো, মানে তার কিন্তু সেন্সুয়াল প্লেজার যেটা বা সেক্সুয়াল প্লেজার যেটা, সেটা কিন্তু তার মধ্যে কাজ করে। এবং তার সাথে সাথে কি করে, সে কিন্তু গোলাপের যে বিছানা, মিন্স গোলাপের পাপড়িগুলোর ভিতরে একটা বেড থাকে, যেখানে গোলাপের পাপড়িগুলো আটকে থাকে, সেই গোলাপের পাপড়ির গোড়াতে সেই পোকাটা কিন্তু কামড়াতে থাকে। এবং কি হয়, সেই পাপড়িগুলো ঝরে পড়ে যায়। এই পাপড়ি যে ঝরে পড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, গোলাপের সেই সৌন্দর্যটা নষ্ট হচ্ছে, এবং গোলাপের এই যে ভালোবাসা এবং সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে গোলাপ যে সরল মনে পোকাকে আশ্রয় দিয়েছিল, সেই সরলতাও কিন্তু গোলাপের নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভালোবাসা, সৌন্দর্য এবং তার যে সরলতা নষ্ট হচ্ছে, এই অবস্থাটাকে কবি কিন্তু তার অসুস্থতা বলছে। তাহলে এই অসুস্থতার দ্বারা কিন্তু কবি বোঝাতে চাইছে এটাই, এই রূপকটাকে বোঝাতে চাইছে যে পৃথিবীতে ভালো জিনিস এমন অনেক থাকে যেগুলো খারাপ জিনিসের সংস্পর্শে সেই ভালো জিনিসগুলো খারাপ হয়ে যায়। তাহলে এখানে কিন্তু সেই গোলাপ সেই খারাপ হয়ে যাওয়ার প্রতীক, যেটা খারাপ করছে পোকা, কিসের দ্বারা, তার সেন্সুয়াল প্লেজার দ্বারা বা তার সেক্সুয়াল প্লেজার দ্বারা। যেমনভাবে বলা যেতে পারে, যদি আরও উদাহরণ দেওয়া যায়, গোলাপকে এখানে একটা ফেয়ার লেডির সাথে তুলনা করা হচ্ছে, একটা বিউটিফুল লেডির সাথে, এবং ওমকে তুলনা করা হচ্ছে একটা ইভিল মেল পার্সনের সঙ্গে। ঠিক আছে, একটা ইভিল মেল পার্সন যেমনভাবে একটা বিউটিফুল লেডির চ্যাস্টিটি মিনস সতীত্বকে নষ্ট করে, তেমনভাবে কিন্তু এখানে সেই পোকা একটা ইভিল মেল পার্সন হয়ে গোলাপ, যে কিনা একটা ফেয়ার লেডির সঙ্গে তুলনা করা হচ্ছে, তার যে বিউটিটাকে, সেটা ইনোসেন্সটাকে, সেটা কিন্তু নষ্ট করছে তার এক্সপিরিয়েন্স দ্বারা। তাহলে আরেকবার আমি লাস্ট বলি, যেটা রোজ ইজ দ্য সিম্বল অফ লাভ, বিউটি অ্যান্ড ইনোসেন্স, আর ওম ইজ দ্য সিম্বল অফ ইভিল, ডার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে ইভিল, ডার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স কি করছে, লাভ, বিউটি অ্যান্ড ইনোসেন্সটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, এবং নষ্ট করে তাকে কিন্তু মানে তার সেই লাভ, বিউটি, ইনোসেন্সটাকে নষ্ট করে তার জীবনটাকে কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে সেই কারণেই কিন্তু সেই যে ডিস্ট্রয় হচ্ছে, তার সেগুলো হারিয়ে যাচ্ছে, লস করছে সেগুলো রোজ, এই লস করাটাকেই তার অসুস্থতাকে কবি বলছে। এবং শেষে আর একটা কথা আমি বলি, বেশি আমি ভিডিওটাকে তোমাদের দীর্ঘায়িত করবো না। দ্য সিক্রোস যে কবিতাটা, সেটা কিন্তু উইলিয়াম ব্লেকের সংস অফ এক্সপিরিয়েন্স বলে একটা কাব্যগ্রন্থ আছে, পোয়েট্রি কালেকশন আছে, সেই পোয়েট্রি কালেকশনের মধ্যে কিন্তু ইনক্লুড আছে দ্য সিক্রোস। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো সবটাই। আমি ওয়ার্ড মিনিং কতগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। দাউ মানে হচ্ছে ইউ, আর্ট সমান সমান আর, মানে ইউ আর। তারপরে আসছে ইনভিজিবল মানে অদৃশ্য, হাউলিং মানে দুর্যোগপূর্ণ, রোরিং, হাউলিং মিন্স রোরিং, গর্জনময়, স্টর্ম মানে তো ঝড় জানো, ক্রিমসয়, ক্রিমসন মানে হচ্ছে ডার্ক রেড কালার। ঠিক আছে, রক্তিমানন্দ, এখানে ওই যে পোকাটা যখন গোলাপের পাপড়িটাকে কামড় দিচ্ছে, তখন কিন্তু গোলাপ রক্তাক্ত হচ্ছে, সেই রূপকটাকে কিন্তু তুলে ধরছে রক্তিমানন্দ। সেই রক্তিমানন্দটা কে ফিল করছে, পোকা ফিল করছে। অ্যান্ড ইজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার যে ভালোবাসা, ভালোবাসা কি করে, ভালোবাসা একটা মানুষকে ভালো করতে সাহায্য করে, কিন্তু এখানে সেই কিন্তু ভালোবাসা গোলাপের জীবনটাকে নষ্ট করছে, তাই তার ভালোবাসাটাকে ডার্ক সিক্রেট বলা হচ্ছে। ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, দাই সমান সমান ইওর, তোমার, তোমার মানে কি রোজের, তাহলে রোজের জীবনটাকে ডিস্ট্রয় মানে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করা মানে ওই বললাম অসুস্থতাটাই হচ্ছে তার ধ্বংস। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা দেখলে তোমার যে সিক্রোস কবিতাটা, সেটা কিন্তু টোটাল যে লেসন প্ল্যান যেটা, সেটা কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। তোমরা কিন্তু এর থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারবে। অনেক এসএকিউ, এমসিকিউ এবং ব্রড কোশ্চেন তোমাদের ক্লাস 11-এ পড়বে, সেগুলো কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। এবং তার সাথে সাথে কী হবে, যদি তোমাদের আরও বন্ধু থাকে তাদের মধ্যে শেয়ার করবে। এবং যারা স্টুডেন্টস নাও তাদেরকে বলছি, তাদের কিন্তু খুবই হেল্প হবে যদি ভিডিওটাকে পুরোপুরি শুনে নাও। এবং যারা স্টুডেন্টস নাও মানে আমি আবার একটু
আবার রিপিট করি, স্টুডেন্টস নাও মানে আমি বলছি ক্লাস 11-এর স্টুডেন্ট যারা নাও, যারা ইতিমধ্যে হয়তো 11-এর স্টুডেন্টস নেই এখানে আমার সাবস্ক্রাইবার লিস্টে, তারা কিন্তু যদি ভিডিওটা শোনে তাহলে কিন্তু তাদের এই যে মোরাল লেসনটা তারা কিন্তু লাভ করতে পারবে, যে ইনোসেন্স আর এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা আমি বললাম সেটা কিন্তু তারা ইজিলি বুঝতে পারবে। এবং সবার কাছ থেকে আমি কিন্তু শেয়ার, লাইক আর কমেন্ট আশা করছি। আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।